তরুণ মানে অফুরন্ত সম্ভাবনা, অমিত শক্তি, বুক ভরা সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতাকে দূরে ঠেলে জাগিয়ে তোলা হয় সুপ্ত সম্ভাবনাকে, আলোকিত করা হয় সমাজকে। দর্শক, এমন আলোকিত তরুণদের নিয়ে আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। আলোকিত তারুণ্যে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এভারেস্ট জয়ী এবং প্রথম বাংলাদেশ হিসেবে যিনি অন্নপূর্ণা সামিট করেছেন। তার নাম ইতিমধ্যে অনেকেই জানেন, বাবর আলী। তিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আপনার সাথে আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনার যে এই অর্জনগুলো নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র নির্মাণ করেছি, আমরা আগে একটু সেটি দেখে আসবো তথ্যচিত্রটি। বাবর আলী, যিনি পেশায় একজন চিকিৎসক, নেশায় পর্বতারোহী, যিনি ষষ্ঠ বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেছেন। শুধু তাই নয়, তিনি একই অভিযানে প্রথম বাংলাদেশী হিসেবে জয় করেন আরেকটি ৮,০০০ শৃঙ্গ লোৎসে। তার পরের বছরই তিনি জয় করেন বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্যতম কঠিন পর্বত অন্নপূর্ণা ১। এছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই জয় করেন মানাসলু পর্বত। বাবর আলীর জন্ম এবং বেড়ে ওঠা বন্দরনগরীর চট্টগ্রামেই। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র। দীর্ঘদিন আইওএমের হয়ে কাজ করেন বাবর আলী। পরবর্তীতে কিছুদিন আইসিডিডিআরবিতে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও কাজ করেন। পার্বত্য জেলা বান্দরবানের সবুজ পাহাড় দিয়ে ২০১০ সাল থেকে পর্বতারোহণে পথ চলা শুরু বাবরের। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই ক্লাবের হয়ে ২০১৪ থেকে হিমালয়ের নানান শিখর অভিযান করেছেন তিনি। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন বাবর আলী। বাবর আলী এভারেস্ট জয়ের উদ্দেশ্যে নেপালে রওনা হন ২০২৪ সালের ১ এপ্রিল। ১৬ এপ্রিল জয় করেন লোবুচে ইস্ট পর্বত। ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। ১৫ মে সকালে পৌঁছে যান ২১,৩০০ ফিট উচ্চতার ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর উঠে যান ২৪,৫০০ ফুট উচ্চতার ক্যাম্প ৩-এ। সেখান থেকে ১৮ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। ১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ২৯,০৩১ ফুট উচ্চতার এভারেস্ট পর্বতের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। এর ২ দিন পর অর্থাৎ ২১ মে নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী জয় করেন লোৎসে পর্বত এবং এটি বাংলাদেশের কোনো সন্তানের একই অভিযানে ২টি ৮,০০০ শৃঙ্গে আরোহণের রেকর্ড। পরবর্তীতে প্রথম বাংলাদেশী হিসেবে বাবর আলীর ঝুলিতে যুক্ত হয় আরেকটি পালক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি আরোহণ করেন মানাসলুর পর্বত শিখরে। শুধু পর্বতারোহণই নন, ২০১৯ সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য গণসচেতনতা তৈরিতে বাংলাদেশের ৬৪ জেলার ২,৭০১ কিলোমিটার পথ প্রান্তর ৬৪ দিনে হেঁটে পার করেন তিনি। তার অভিযান শুরু হয় পঞ্চগড় থেকে আর শেষ হয় কক্সবাজারে এসে। অ্যাডভেঞ্চার প্রিয় বাবর আলী আমৃত্যু নিজেকে ব্রত রাখতে চান মানব সেবায়। কাজ করে যেতে চান একটি দূষণমুক্ত সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে। বাবর আলী, পেশায় আপনি চিকিৎসক, কিন্তু নেশায় একজন পর্বতারোহী, যাকে বলা হয়। চট্টগ্রামে আপনার জন্ম, অর্থাৎ বলা যায় পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পরিবেষ্টিত, যেখানে গেলে সবকিছুই পাওয়া যায় এমন একটি জায়গায় আপনার জন্ম। সেটাই কি আসলে আপনাকে পর্বতারোহী করার দিকে মানে তাড়িত করলো, নাকি নিজের মানসিক ইচ্ছা শক্তির দিকে সেখানে তাড়িত হলেন? তা আমার ক্ষেত্রে আমি পর্বতারোহণ বা পাহাড় বা অ্যাডভেঞ্চার এগুলারতে আমি বলবো ইন্সপায়ার্ড হয়েছি বই পড়ে। একদম আমি যেরকম এখন আর্মচেয়ারে বসে আছি, আমি ছোটবেলা থেকে আই ওয়াজ এ আর্মচেয়ার ট্রাভেলার। এবং বই পড়ার সবচেয়ে ভালো জিনিস যেটা, বুকস আর লাইক ম্যাজিক কার্পেটস আমার আমার কাছে মনে হয়। এবং আপনি অনেক জায়গায় ট্রাভেল করতে পারবেন ১ ইঞ্চিও না নড়ে, বাসায় বসেই। তো এইভাবেই হচ্ছে আমার আমি একদম খুব ছোট্টবেলায় আমার হাতে আসে হচ্ছে তিব্বতে টিনটিন। প্রথম আমি হিমালয় শব্দটা শুনি, ইয়েতি শব্দটা শুনি। হয়তো একদম মনের গহীন করে কোথাও এই জিনিসটা সুপ্ত হিসেবে ছিল। আরেকটু বড় হওয়ার পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় হলো, ওনার চাঁদের পাহাড় পড়ার সুযোগ হলো।
এবং ওনার সেই দুই ফিকশনাল ক্যারেক্টার শঙ্কর আর ডিয়েগো আলভারেজ, এদের সাথে পরিচয় হলো। এরা এখনও আমার সবচেয়ে প্রিয় দুটো ক্যারেক্টার, যদিও তারা ফিকশনের ক্যারেক্টার। এবং শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে একটা লাইন বলেছিল, আমি সবসময় ওরকম হতে চাইতাম। শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলেছিল, তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ, আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আমি ছোটবেলা থেকে এরকম হতে চাইতাম। আর আরেকটু পরে আরেকটা বই আমাকে খুব ইন্সপায়ার করলো, সেটা সমরেশ মজুমদারের গর্ভধারিণী। আমি এই বই পড়ে প্রথম আমার খুব শখ জাগলো কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার, সান্দাকফু ফালুর ট্রেকটা করার। এখন যেরকম লোকে অনেক বেশি পঞ্চগড়ের দিকটায় যায়, আমাদের দেশের লোকজন তেঁতুলিয়ার দিকটায় যায় পঞ্চগড় দেখতে, হয়তো একটু দূর থেকে একটু আবছা দেখা যায়, তবুও তো ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি পরে কখনো হয়তো কাঞ্চনজঙ্ঘায় দাঁড়িয়ে পঞ্চগড় দেখতে কেমন সেটা বিপরীত দেখতে দৃষ্টি থেকে। চাই। তো এইভাবে হচ্ছে আমি বইয়ের মাধ্যমেই হচ্ছে আসলে আমার বলবো হচ্ছে আগ্রহের শুরুটা পাহাড় নিয়ে। আর আমি প্রথম হচ্ছে পাহাড়ে যাই, একদম ফিজিক্যালি ওইভাবে আমি পাহাড় দেখি, সেটা আমার 20 বছর বয়সে। টিল দেন হচ্ছে আমি একদম বাবা মায়ের আঁচলের নিচে ছিলাম। সন্তান। হ্যাঁ, একদমই। মেডিকেল দ্বিতীয় বর্ষে আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ছি, ওই সময় প্রথম পেশাগত পরীক্ষার পরে প্রথমবার বান্দরবান যাই। এবং বান্দরবান মেডিকেলের যাবার পিছনে তো পাহাড় ছিল। হ্যাঁ, বান্দরবান যাওয়ার পরে আমার মনে হলো যে এই জায়গাতে আমি আজীবন আসতে চেয়েছি, এবং এরপর থেকে আমি আসলে যেতে থাকলাম এবং এই জার্নিটা শুরু হলো। সেটা 2010 সালের ঘটনা। এরপর থেকে প্রত্যেকবার আরেকটু কঠিন মাউন্টেন, আরেকটু কঠিন কোনো ট্রেক, আরেকটু নতুন কোনো পাহাড়ে যেতে শুরু করলাম। ধীরে ধীরে 14 সালে আমি প্রথমবার হিমালয়ের কোনো ট্র্যাকে গেলাম, ট্র্যাক এবং পর্বতে। এবং এরই ধারাবাহিকতায় বলা যায় এবার আরেকটু উঁচু পর্বত, আরেকটু চ্যালেঞ্জিং পর্বত করতে করতে 24 সালে এসে এভারেস্ট, 25-এ অন্নপূর্ণা, মানাস এগুলো ক্লাইম্ব করার সুযোগ হলো আমার। বাহ, মানে সে আর্ম চেয়ারের ট্রাভেলার যে, সে এখন মানে বাস্তবের ট্রাভেলার হয়ে গেছে, বাস্তবের মানে ক্লাইম্বার হয়ে গেছে, এবং সে এভারেস্টে জয়ও করেছে এবং অন্নপূর্ণা জয় করেছে। আমরা আরেকটু পেছন আসতে চাই। এই যে আপনি বলেন বই পড়ে আমরা সে আগ্রহটা জন্মেছে, গর্ভধারিণী থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, তারপর টিনটিন থেকে তারপর চাঁদের পাহাড় পড়া, বিভূতি পড়া, সুনীল পড়া, সেই বই পড়া স্বপ্নের জগৎ থেকে সে বাস্তবতার জগতে পাহাড়ে আরোহণ করা। কি পার্থক্য ছিল? পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু চার্মিংটা, ওই সময়ের মুহূর্তটা কেমন? এটা এই যে আমার একটাই জিনিস বারবার মনে হচ্ছিল প্রথম পাহাড় দেখার পরে, যে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল এতদিন। আসলে এইটা বারবার এই জিনিসটা মাথায় ছিল। এবং আমি বলবো যে অনেকে তো অনেকভাবে অনেক কিছু শেখে বই পড়ে, নানান এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে যেতে। আমার ক্ষেত্রে আমি বলবো যে বান্দরবনের পাহাড়গুলো দে বিকেম অ্যাকচুয়ালি মাই ক্লাসরুম। এবং যে লোকজনের সাথে আমি মিশেছি, সেটা পাড়াবাসী, বান্দরবনের এক একটা পাড়ার থেকে, এক পাড়া থেকে অন্য পাড়ার দূরত্ব 3 ঘন্টা 4 ঘন্টার হাঁটা দূরত্ব, অথবা আমার যারা ট্রেকমেট, যাদের সাথে আমি ট্র্যাক করতাম, এদের সাথে দে অ্যাকচুয়ালি বিকেম মাই টিচার্স। তো এই জার্নি থেকে আমি আসলে বলবো যে আমি অনেকভাবে হচ্ছে এদের কাছে ঋণী, অনেকভাবে ঋদ্ধ হয়েছি। এবং বাস্তবে আসলে দেখার এই আনন্দটা, এই মোহ বা এই আনন্দের লোভে এখনো মানে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বান্দরবানের পাহাড়গুলো হচ্ছে আপনার পাঠশালা, আর আপনি সেই পাঠশালার ছাত্র ছিলেন আপনি। অর্থাৎ বান্দরবানের পাহাড়গুলো ট্র্যাক করার মাধ্যমে হয়তো আপনি নিজেকে ঝালিয়ে নিয়েছেন, এবং সেটা প্রতিফলনটা হয়েছে এভারেস্টের মাধ্যমে। এভারেস্টে যাওয়ার চিন্তাটা যে যখন শৈশব থেকে আপনি লালন করে আসছেন, 24-এ গিয়ে সফলতা পেলেন, জয় করা খুব একটা সহজ বিষয় নয়। এটা তো আসলে চারটিখানি কথা নয় যে এভারেস্টের চূড়ায় গেলাম আর মানে গেলাম আর দেখলাম আর জয় করলাম। সেই পুরো যাত্রাটা কেমন ছিল? এটার পেছনে একটা লম্বা বলা যায় গল্প আছে। আর এভারেস্টের বিষয়টা এমন না যে আজকে একটা খেয়ালি কোনো ব্যাপার, আজকে ভাবলাম কালকে চলে গেলাম। আমি 2010 সাল থেকে ট্র্যাক করতে শুরু করলাম বান্দরবানের নানান পাহাড়ি রাস্তায়। আর 14 সাল থেকে আমি হিমালয়ে যেতে শুরু করলাম। আমরা অনেকে হয়তো একটু গুলিয়ে ফেলি হিমালয় আর এভারেস্ট দুটো নিয়ে। হিমালয় হচ্ছে মূলত পর্বতমালা, এবং এই পর্বতমালায় এটা প্রায় 1800 মাইল জুড়ে এই পর্বতমালার বিস্তৃতি। সেই পাকিস্তানের নাঙ্গা পর্বত থেকে তিব্বতের নামচে বারোয়া, এই রেঞ্জের মধ্যে, এবং হিমালয়ের অসংখ্য চূড়ার মধ্যে একটা এভারেস্ট। তো আমি এর আগে যখন 14 সাল থেকে যখন যেতে শুরু করলাম হিমালয়ের নানান ট্র্যাক এবং পর্বতগুলোতে, আমি অন্য ছোট ছোট চূড়াগুলোতে যাচ্ছিলাম। কোনোটা 5000 মিটার, সুরিয়া পিক, এরপরে যেতে শুরু করলাম মাউন্ট ইয়ানাম, এরপরে নেপালের দিকে আরও বেশ কিছু মাউন্টেনে যাওয়ার সুযোগ হলো। তো আমি অ্যাকচুয়ালি এভারেস্ট নিয়ে ভাবতে শুরু করে, এভারেস্ট আমার কখনোই ড্রিম মাউন্টেন ছিল না, এখনও না। আমি এভারেস্ট নিয়ে যে খুব আমার আগ্রহ ছিল সেটা না, আমি অন্য অনেক মাউন্টেন ক্লাইম্ব করতেছি। আমাকে একটু ডিফিকাল্ট মাউন্টেন, একটু
বলে যে টেকনিক্যালি চ্যালেঞ্জিং মাউন্টেন টানে। তো এরই ধারাবাহিকতা আমি 2022 সালে একটা পর্বত আরোহণ করি, সেটার নাম হলো মাউন্ট আমাদাবলাম। এইটাকে বাংলায় বলা যায় যে নেপালি ভাষা থেকে আমি রূপান্তর করলে মায়ের গলার হার। এটা 6,812 মিটার বা 22,350 ফুটের মতো উচ্চতা। কিন্তু টেকনিক্যালি বলা হয়, এভারেস্ট রিজিয়নে অবস্থিত, টেকনিক্যালি বলা হয় এটা হিমালয়ের সবচেয়ে কঠিন মাউন্টেনের মধ্যে একটা। এটা মানে উচ্চতায় হয়তো অনেকটা খাটো এবং ট্রেকিংটা খুব একটা সহজ নয়। একদম মানে ক্লাইম্বিংটা এটা রিয়েলি টাফ। তো ওই মাউন্টেনটা আমি 2022 সালে ক্লাইম্ব করার পরে আমার প্রথমবারের মতো মনে হলো যে নাও আই এম রেডি। এবং আমি আমার সাথে যারা ট্রেকমেটস দীর্ঘদিন ধরে আমি যাদের সাথে ক্লাইম্ব করছি, ওরাও বলতে শুরু করলো যে এবার আসলে হাই টাইম যে এবার এভারেস্টে যাওয়া যেতে পারে। এবং এভারেস্ট অভিযানটা হচ্ছে 2 মাস লম্বা একটা অভিযান। এবং আমি ওই অভিযানে শুধু এভারেস্ট না, আরেকটা ইনফ্যাক্ট আরও 2টো পর্বত ক্লাইম্ব করেছি। এভারেস্টের সাথে পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত লোৎসে আমি ক্লাইম্ব করেছি। এভারেস্ট আমার আগে আরও 5 জন বাংলাদেশি ক্লাইম্ব করেছেন। আই ওয়াজ দ্য 6th বাংলাদেশি টু ক্লাইম্ব এভারেস্ট। লোৎসেতে আমি প্রথম বাংলাদেশি হিসেবে ক্লাইম্ব করি এবং একই অভিযানেই আমি 19 মে 2024 সালে এভারেস্ট আরোহণ করি। আর একদিন পরে 21 মে 2024 সালে 8,516 মিটার উচ্চতা বা 27,940 ফুট উচ্চতার লোৎসে সেটাও আরোহণ করি। এটা একটা বিশাল লম্বা একটা যাত্রা। অনেকের হয়তো একটু ভাবনা থাকতে পারে কেন এতদিন লাগে এরকম একটা পাহাড় ক্লাইম্ব করতে। এটার একটা কারণ হলো আমরা সরাসরি গিয়ে ক্লাইম্ব করি না। আমরা প্রথমে বেস ক্যাম্প অবধি যাই, বেস ক্যাম্পে গিয়ে এবার উপরের যে ক্যাম্পগুলো সেগুলোতে উঠানামা করি বারবার। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 আবহাওয়ার সাথে নিজের শরীরটাকে খাপ খাইয়ে নেওয়া। একদমই শরীরটাকে খাপ খাইয়ে নেওয়া, উচ্চতা, অতি উচ্চতা আর নিম্ন তাপমাত্রা এই দুটোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এবং এই প্রসেসটা করতে গিয়ে আসলে লম্বা সময়টুকু লাগে। এবং যখন ফাইনাল পুশে বেরোতে হয় তখন ডেথ জোন বলে একটা জায়গা, যেটা 8,000 মিটার বা তার বেশি উচ্চতা, যেটা 26,250 ফুটের বেশি উচ্চতার জায়গাকে ডেথ জোন বলা হয়। আমি আর আপনি এখন যখন শ্বাস নিচ্ছি, প্রত্যেক হচ্ছে ব্রেথে যে পরিমাণ অক্সিজেন পাচ্ছি ওখানে সেটা 1/3। ওই উচ্চতায় আপনি কথা বলছি, এখন আমার বডিতে কিন্তু এখনও কোষ উৎপন্ন হচ্ছে। ওই উচ্চতায় এই জিনিসটা বন্ধ হয়ে যায় এবং কোষ মরতে শুরু করে। মানে লিটারালি আপনার বডি নিজেকে কনজিউম করতে শুরু করে। তো ওই উচ্চতায় মানে লম্বা সময় টিকে থাকা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ হিউম্যান বডি ওই উচ্চতার জন্য ডিজাইন করে বানানো হয় না, ওই জন্যই ওটাকে ডেথ জোন বলা হয়। এবং খুব বেশি সময় আসলে ওই উচ্চতায় থাকাটা উচিত না, হয়তো এগুলোর ইম্প্যাক্ট পরবর্তীতে পড়ে। কারণ বডি ওই সময় একদম মিনিমাল মোডে চলে যায়। খুব ছোট্ট ছোট্ট কাজে খুব মুশকিলে পড়তে হয়। যেমন ব্যাকপ্যাকে পানি আছে, সেটা বের করে খাওয়া, সেটা মনে হবে মানে এটা খুবই কঠিন একটা কাজ। আপনি এটা করতে গিয়ে এক্সস্টেড হয়ে যাবেন। বা জুতার ফিতে বাঁধার মতো মামুলি কাজ, যেটা সমতলে কোনো কাজই নয়, সেই কাজ করতে গেলে আপনার মনে হবে যে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে ওই উচ্চতায়। এই পুরো প্রসেসটার মধ্য দিয়ে যেতেই আসলেই লম্বা 2 মাসের মতো সময় লাগে। বিশাল ব্যাপার না যে একটা জুতোর ফিতা বাঁধাও খুব কষ্টের, মানে ব্যাকপ্যাক থেকে পানি খাওয়াটা অনেক কষ্টের, অর্থাৎ খুব একটা সহজ নয়। এই জন্যই তো সেটাকে মানে অজেয় বলা হয়। তো যার কারণে সেই অজেয়টাকে আপনারা জয় করেছেন। 8,000 ফুট উপর থেকে যখন আপনারা পরবর্তী ধাপগুলোতে যান তখন সেই এক্সপিরিয়েন্সটা কেমন? 8,000 মিটার উচ্চতায় সাধারণত আমরা খুব বেশি সময় থাকি না, এই যে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। তো এভারেস্টের ক্ষেত্রে যে 4 নাম্বার ক্যাম্প, আমি যে বেস ক্যাম্পের কথা বলছিলাম, এরপর ক্যাম্প 1, 2, 3, 4, তো এগুলাতে আবার ওরকম কোনো পার্মানেন্ট কোনো স্ট্রাকচার নেই। কেউ গিয়ে কোনো একটা তাঁবু বানিয়ে রেখে দিয়েছে এরকম না, সব নিজেদেরকে নিয়ে যেতে হয়। প্রথমে বরফ কেটে জায়গাটা সমান করতে হয়, তারপর তাঁবুটা পিচ করতে হয়। এর মধ্যে তুষার ঝড় হচ্ছে, তুষারপাত হচ্ছে, নানান ব্যাপার সেবার। তো এভারেস্টের ক্যাম্প 4, যেটা একদম যেখান থেকে সামিটের উদ্দেশ্যে বা চূড়ার উদ্দেশ্যে রওনা করা হয়, সেইটা 8,000 মিটার উচ্চতায়, প্রায় 8,000 মিটার। 8,000 মিটার চেয়ে অল্প খানিকটা কম উচ্চতায় অবস্থিত, প্রায় 8,000 মিটার। তো এরপর এভারেস্টের ক্ষেত্রে, এভারেস্ট কিন্তু টেকনিক্যালি খুব কঠিন কোনো মাউন্টেন নয় কম্পেয়ার টু আদার মাউন্টেন্স। এর চেয়ে কঠিন মাউন্টেন হিমালয়ে অনেকগুলো আছে। যেমন আমি অন্নপূর্ণা এভারেস্টের চেয়ে কয়েক গুণ টেকনিক্যালি আসলে কঠিন মাউন্টেন। কিন্তু এভারেস্টকে যেটা একটু অনন্য করেছে সেটা হচ্ছে উচ্চতা। এত উচ্চতা তার কোনো মাউন্টেনের নেই। 8,848 মিটার উচ্চতা। আমি অন্নপূর্ণার ক্ষেত্রে সেটা প্রায় 8,091 মিটার, এই ডিস্টেন্সটুকু তো আছে। তো ওই উচ্চতাটুকু আসলে বলা যায় মূল পরীক্ষাটুকু নেয় সকল পর্বতারোহীর। এবং যেহেতু অত উচ্চতায় হিউম্যান বডি এমনভাবে বানানো হয়নি যে অত উচ্চতায় অপারেট করতে পারবে,
এইটাই আসলে মূল চ্যালেঞ্জ থাকে এই ক্ষেত্রে। অ্যাক্লামাটাইজেশন বা শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেয়, যে আগে যত ভালো খাপ খাইয়ে নিয়েছে সে আসলে তত ওই ওই উচ্চতায় অত ভালো করবে। এবং একই সাথে প্রিপারেশনটা, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রিপারেশনটা তো একটা বড় ভূমিকা পালন করে। নিশ্চয়ই। এমন এইটা বলা যায় যে পর্বতের ক্ষেত্রে আমি যেটা ফলো করি আসলে সবসময়, যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। আমি যদি প্রিপারেশনটা অনেক ভালো থাকে, আমার জার্নিটা আসলে অনেক অর্থাৎ আপনি 10 কিলোমিটার দৌড়ানোর প্রস্তুতি থাকলে আপনি 2 কিলোমিটার দৌড়াতে পারবেন। একদম একদম বিষয়টা হচ্ছে তাই। একদমই। সবকিছু মিলে আরেকটি বিষয়, সেটা হচ্ছে মানে কেন এভারেস্ট থেকে অন্নপূর্ণাটা একটু কঠিন, মানে পার্থক্যটা কোন জায়গায়? কিন্তু অন্নপূর্ণা ইজ লাইক রিয়েলি স্টিপ মাউন্টেন, এবং এভারেস্টে যেটা হয়, এভারেস্ট লজিস্টিক্যালি ওখানে এক্সপিডিশন অ্যারেঞ্জ করা এটা বেশ সহজ, কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম না। এবং অন্নপূর্ণার কয়েকটা ব্যাপার আছে। এটা হলো খুব অ্যাভালাঞ্চ প্রোন বা তুষারধস প্রোন। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-এর যে রাস্তাটা, সেটাতে সব সময় তুষারপাত হচ্ছে, প্রচুর মানে কয়েক টন বরফের চাঙড় এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যতই, আমি বলছিলাম প্রিপারেশনের কথা, আপনি যতই প্রিপারেশন নিয়ে যান না কেন, প্রকৃতির উপর তো কারো হাত নেই, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। তো আপনি হয়তো একদম নিজের বেস্টটা দিয়ে প্রিপেয়ার্ড হয়ে গেছেন, হঠাৎ করে উপর থেকে এরকম কয়েক টন বরফ চলে এলো, এবং যেটা আপনার কোর্সের উপর পড়লো, আপনি যে দিকটায় উঠছেন, আপনার আসলে কিচ্ছু করার থাকবে না। ওই ক্যাম্প 2 আর 3-এর মাঝখানের রাস্তাটুকু, এটা অনেকটা এমনভাবে বলা যায় যে দুপাশ থেকে শত্রুপক্ষ মেশিন গান দিয়ে গুলি চালাচ্ছে, আপনাকে একটু এঁকে বেঁকে, মানে ইউ হ্যাভ টু বি ভেরি লাকি এটা পাস করার জন্য। এই অংশটুকু আসলে মূলত বেশি পরীক্ষা নেই পর্বতারোহীদের। এবং একই সাথে ক্যাম্প 3 থেকে যখন চূড়ার উদ্দেশ্যে রওনা দেয়, এভারেস্টে ক্যাম্প 3-র উপরে আরেকটা ক্যাম্প হয়, ক্যাম্প 4। কিছুক্ষণের জন্য আমরা ওখানে বিশ্রাম নিতে পারি। ফাইনাল ক্যাম্প? হ্যাঁ, ফাইনাল ক্যাম্প বা আমরা সামিট ক্যাম্প বলি। আর অন্নপূর্ণার ক্ষেত্রে সামিট ক্যাম্পটা ক্যাম্প 3 থেকে হয়। ক্যাম্প 3 এর উচ্চতা 6400 মিটার, আর অন্নপূর্ণার উচ্চতা প্রায় 8100 মিটার। ক্যাম্প 4টা হচ্ছে অ্যাকচুয়ালি মানে শেষ হয়েও হইল না শেষ, তারপরেও উঠতে হয়। মানে এই ক্যাম্প 4 থেকে উচ্চতা পর্বতের দূরত্বটা আসলে তখনকার এক্সপেরিয়েন্সটা, তখনকার অনুভূতিটা কেমন? একটা হলো তখন আর কিছু থাকে না আসলে, যে মাথায় যে ইটস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাউন্টেন, আর কোনো ভাবনা আসলে ওই সময় থাকে না যে এইটুকু দূরত্ব বাকি আছে। এবং আমরা যেটাই ভাবি যে পরের স্টেপটার কথা, আসলে আর কিছু ভাবি না, পরের স্টেপটা গেলে আরেকটু দূরত্বটুকু পেছনে তাকানোর সুযোগ নেই। পেছনে তাকার আপনার উপরে ওঠার সময় না? হ্যাঁ, তাকাই, মাঝে মাঝেই তাকাই, হয়তো একটু থামলে হয়তো তাকাই, কিন্তু ওই যে চূড়ায় ওঠার পরেও সবসময় যে ফেরার ব্যাপারটা আমরা সবসময় মাথায় রাখি, যে মাউন্টেন সবসময় 2-ওয়ে জার্নি একটা, যে আমি গেলাম আর ফেরত আসলাম না, হয়তো তাহলে হয়তো এখানে এসে আপনার সাথে কথা বলাই হতো না। এটা আমি সবসময় ভাবি যে পুরো শক্তিটুকু আসলে যাতে এক্সস্ট করে না ফেলি, ফেরার মতো শক্তিটুকু আসলে যাতে থাকে। এবং ওই যে পরের স্টেপটুকু ভাবি, পরের স্টেপটুকু হলে আমার চূড়ার সাথে দূরত্ব আরেকটু কমলো, এবং এই মাইন্ডসেটটুকু থাকে। এক কদম উপরে ওঠা মানে তো এক কদম এগিয়ে যাওয়া, একদম সবকিছু মিলে। যখন চূড়ায় উঠলেন, শেষ সময়টা কখন, আর শেষ সময়ের অনুভূতিটা কেমন? প্রথম কার কথা তখন মনে হলো আসলে? এভারেস্টের চূড়ায় উঠলাম যে 19 মে, একদম সকাল নেপাল স্থানীয় সময় 8টা 20 মিনিটে। তো উঠতে উঠতে আমি সানরাইজ দেখলাম, এবং আমার বলবো যে পর্বতারোহী জীবনের এটা সবচেয়ে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স আমি বলবো, যে 8000 মিটার উচ্চতা, 8000 মিটারের বেশি উচ্চতা থেকে সূর্যকে উঠতে দেখা, এবং সবকিছু আপনার পায়ের নিচে, পৃথিবীর বাকি এই ধরনের একটা অনুভূতি হয়েছে, বাকি সবকিছুই আপনার পায়ের নিচে। এবং 8টা 20 মিনিটে নেপাল স্থানীয় সময় আমি একটা জায়গায় পৌঁছলাম, এর চেয়ে উঁচু জায়গা পৃথিবীতে নেই। আমার ক্ষেত্রে আমি যেটা ভাবি আসলে, যে এটা পর্বত তো জয় করা যায় না, আমরা আসলে প্রকৃতির কোনো অংশই জয় করতে পারি না, আমরা হয়তো কিছু সময়ের জন্য সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি হয়তো। আমার ক্ষেত্রে এটা মোর লাইক একটা সারেন্ডারিং একটা জার্নি, যে ওই সান্নিধ্য পাওয়া, আসলে জয় বলবো না, মানে এটা কাছাকাছি যাওয়া, মানে সেখানে গিয়ে মুহূর্তটাকে উপভোগ করা বা নিজের মধ্যে ধারণ করা, সে ধারণ মানে সেই মুহূর্তটা অন্যের কাছে ছড়িয়ে দেয়া, এবং সেটাই আপনি দিচ্ছেন। এবং সেখান থেকে ফিরে এসে কি আপনার ক্লাসরুমে যাওয়া হয়েছে, যে বান্দরবান? আর হ্যাঁ, না, অবশ্যই আমি বান্দরবানে এরপরে আমি নিয়মিত যাই, মানে যার কারণে উপরে উঠলেন তার কাছে আবার নত হতে গেলেন? হ্যাঁ, সবসময়ই যাই আমি, একদমই বান্দরবান না, এটা লাইক ভেরি ক্লোজ টু মাই হার্ট।
এখনো সুযোগ পেলেই বান্দরবান যাই। নিশ্চয়ই, সেটাই তো আমাদের দেশের মধ্যে যারা পর্বতারোহী আছে তাদের জন্য একটা এক্সাম্পল বটে, মানে একদম, সেটাই আমাদের ক্লাসরুম আমরা যেটাই বলি না কেন। কিন্তু এটা যত সুন্দর করে যত সহজে 5-10 মিনিট আপনি বর্ণনা করে বলে ফেললেন, এটা আসলে এতটা সহজ ছিল না। আপনার বর্ণনায় বুঝতে হবে, আপনার চোখের মধ্যে যে আমরা স্ফুরণটা দেখছি, সেই চোখের মধ্যে হয়তো আমরা এভারেস্ট দেখছিলাম তখন আপনার কথার মাধ্যমে। সেই মুহূর্তগুলো আসলে মানে বাংময় হয়ে উঠছিল। এখন যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা অনেকেই আছে এ ধরনের অ্যাডভেঞ্চারাস জায়গায় আসতে চায়, মানে এটাও ঠিক যে ইটকাঠের শহর, যান্ত্রিক শহর, এবং আমরা আসলে এই অ্যাডভেঞ্চারের জায়গাগুলো থেকে বেরিয়ে আসছি। আহ, যারা হতে চায় তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে? প্রথমেই বলে রাখি যে সবার পর্বতারোহী হতে হবে বা সবার এভারেস্ট ক্লাইম্ব করতে হবে, ব্যাপারটা এমন নয়। অবশ্যই নয়। হ্যাঁ, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা এভারেস্ট আছে, প্রত্যেকের সামনে এমন একটা মাউন্টেন আছে যেটা সে সেই পাহাড়টা চড়তে পারলে, আমি সেটা ফিজিক্যালি মাউন্টেন হতে হবে এরকম ব্যাপার না, সেই বাধাটা পেরোতে পারলে আমি এভারেস্ট ক্লাইম্ব করে যে আনন্দটুকু পেয়েছি সেই আনন্দটুকু পাবে। এখন যদি একজন কেউ খুব ভালো গান করে, তার কাছে যদি মনে হয় কোনোদিন যদি আমি বিটিভিতে গাইতে পারতাম, যেদিন সেটা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে, সেদিন সে এভারেস্ট আরোহণের চেয়ে বেশি আনন্দ পাবে, দ্যাটস ফর শিওর। আর এছাড়াও যদি কেউ একদম নতুন কেউ শুরু করতে চায় যে পর্বতারোহণ বা এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, আমি এটা বলতে চাই যে মানে বিগেস্ট অ্যাডভেঞ্চারটা তখনই শুরু হবে যখন আপনি আপনার যে ওয়াইল্ডেস্ট যে আইডিয়াটা আছে সেটাকে ফলো করবেন। সেটা ফলো করলে আসলে ফলটা আসলে খুব মানে পেতে খুব বেশি দিন লাগবে হ্যাঁ, না। মানে এনার্জিটা হচ্ছে এখানে, মন থেকে সেই এনার্জিটা আসলে আসতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে মানে এভারেস্ট উঠেছেন, এর আগে মুসা ইব্রাহিম বা নিশাত মজুমদাররা উঠেছিল, তো সবকিছু মিলে আমাদের বাংলাদেশ থেকে আসলে আমরা মানে ছোট্ট একটা দেশ, আমরা আমাদের স্বপ্ন অনেক বড়, অদম্য তরুণ এখানে আছে, আপনাদের মতো তরুণরাই কিন্তু সেই সফলতাগুলো বয়ে আনছে। কিন্তু আমরা এটা যদি কন্টিনিউ করি, এমন কোনো ক্লাব আছে কি বা এই ধরনের কোনো মানে একাডেমি আছে কি যারা আসলে নিজেদেরকে মানে এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হিসেবেও নিতে পারে? অবশ্যই আছে, বাংলাদেশে অনেকগুলো ক্লাব আছে, যদিও দেশ হিসেবে বলবো আমরা প্রায় 180 মিলিয়ন আমাদের জনসংখ্যা বলা যায়। তো এর মধ্যে অ্যাক্টিভলি মাউন্টেনিয়ারিং করে সংখ্যাটা খুবই কম, সেটা 50 হাতের কর্ড গুণে বলে ফেলা যাবে, হয়তো 50 জনের মতো আছে যারা অ্যাক্টিভলি মাউন্টেনিয়ারিং করে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আর্থিক সক্ষমতা তো দরকার। একদম এটা অনেক এক্সপেন্সিভ একটা বিষয়, একদম পুরো খুবই জার্নিটা। খুবই আপনার কি কোনো expensive। স্পন্সর ছিল? হ্যাঁ, সো আমি বেশ কিছু পৃষ্ঠপোষক আমার ছিল, প্রথম দিকে হয়তো একটু অনেক মুশকিল ছিল, এভারেস্ট আরোহণের পরে সেটা খানিকটা সহজ হয়েছে, কিন্তু স্টিল এটা এখনো সবার জন্য একটা বিগেস্ট না, চ্যালেঞ্জ। তাদের জন্য আসলে সাধুবাদ জানাতে হয়, কারণ এরকম একটা জার্নি আপনার উপর নির্ভর করে সে আপনাকে পৃষ্ঠপোষকতা করেছে। আসলে এই ধরনের পৃষ্ঠপোষকতা যারা করে তাদের যদি এগিয়ে আসা, আসলে এই ধরনের মানে আমাদের তরুণরা যারা আছে, মানে যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা মানে শখ আছে কিন্তু সাধ্য নেই, হ্যাঁ, তারা শখ আর সাধ্যের মধ্যে এই মেলবন্ধনটা নিশ্চয়ই করতে পারে আসলে। একদম একদম। এবং এই এগিয়ে আসাটুকু আসলে জরুরি। ইন্ডিভিজুয়াল স্পোর্টস আমরা যেরকম দেখি, ফুটবল বা ক্রিকেটে অনেক পৃষ্ঠপোষকতা আছে, বা দলগত খেলাগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল স্পোর্টস করে, সেটা হতে পারে পর্বতারোহণ, হতে পারে সেটা সাইক্লিং, হতে পারে সেটা বক্সিং, ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমাদের আসলে পৃষ্ঠপোষকতার সুযোগ কম। আর ক্লাবের বিষয়ে যেটা বলছিলেন, এরকম অনেকগুলো ক্লাব আছে, আমি নিজে একটা ক্লাবের প্রতিনিধি, আমি একটা ক্লাবের সাথে যুক্ত, ভার্টিক্যাল ড্রিমার্স। আমাদের ক্লাবও এই ধরনের যারা একদমই নতুন তাদের জন্য একদিনের ক্লাইম্বিং ওয়ার্কশপ এগুলো আয়োজন করে। এছাড়া আরও অনেকগুলো ক্লাব আছে যাদের সাথে যুক্ত হয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোতে নিশ্চয়ই আজকে অনুষ্ঠানটি যারা দেখছে, যারা ক্লাইম্বার হতে চায়, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তারা নিশ্চয়ই আপনার এই কথাগুলো শুনে সেখানে হয়তো যোগাযোগ করে নিজেদেরকে অ্যাডভেঞ্চারের স্বপ্নর জায়গায় নিশ্চয়ই নিয়ে যেতে পারবে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যখন নেমে এলেন, মানে পর্বত থেকে মরতে নেমে এলেন, মাটিতে নেমে এলেন, পাটা যখন মাটিতে রাখলেন, আমি জানি আপনার পা এখনো মাটিতে আছে, সেই অনুভূতিটা কেমন? আর নিজেকে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, আর কোন কোন পর্বত আপনি আরোহণ করতে চান? নামার পরে বলবো আমার প্রথমেই যেটা হচ্ছে, তখন আমার এই পুরো জার্নিতে আমি বলবো সেই 2010 সাল থেকে আমার জার্নির শুরু থেকে আজ একদম এভারেস্টের 14 বছরের জার্নি। হ্যাঁ, এভারেস্টের চূড়া কিংবা লোৎসের চূড়া ছোঁয়া পর্যন্ত আসলে যারা সাথে ছিল সবার প্রতি আসলে আমার ওই যে কৃতজ্ঞতাটুকু আমার মনে হচ্ছিল যে প্রত্যেককে একবার কোনোভাবে আমি এই আমার কৃতজ্ঞতাটুকু সামহাও প্রকাশ করি, সবার একটু একটু জ্ঞান বা একটু করে এগিয়ে দেয়, একটা পা এগিয়ে দেয়, এটাই হয়তো আজকে আমাকে এইখানটাই নিয়ে এসছে। এই জিনিসটুকু অনুভব করেছি। আমার যদি মানে সুযোগ থাকতো, সাধ্য থাকতো, আমি প্রত্যেককে গিয়ে অ্যাটলিস্ট একবার করে বলতাম যে সেদিনটার জন্য হয়তো ধন্যবাদ, তুমি হয়তো একটু
আমাকে পুশ করেছিলে বা কোনোভাবে মোটিভেট করেছিলে বা কিছু একটা এগিয়ে দিয়েছিলে, যার জন্য আমি আসলে এই অবস্থানটুকুতে এসেছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত আছে, 8,000 মিটার বা তার অধিক উচ্চতার। তো এর মধ্যে 4টা আমি ইতিমধ্যে ক্লাইম্ব করেছি। সর্বোচ্চ পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে, অষ্টম সর্বোচ্চ পর্বত মানাস্টু আর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা এক। আর বাকি 10টা আছে, ধীরে ধীরে সেগুলো ক্লাইম্ব করতে চাই। এগুলো এই পর্বতগুলো আমাদের দেশ থেকে আগে কখনো এরকম 14টা পর্বত কেউ ক্লাইম্ব করেনি। পার্শ্ববর্তী দেশ ভারতেও সেটা হয়নি। তো এই জিনিসটা আমার অনেকদিন ধরে মাথায় আছে। আশা করি সেদিকে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। নিশ্চয়ই, যেহেতু এটুকু করে ফেলেছেন সেটুকু নিশ্চয়ই পরম করুণাময় আপনার দিক প্রতি সহায় হবে, সে প্রার্থনা নিশ্চয়ই আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি থাকবে। বাবর আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার এভারেস্ট জয় এবং অন্নপূর্ণা জয়ের সেই রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। দর্শক, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। বাবর আলীদের মতো এমন মাথা না নোয়ানো তরুণদের মাধ্যমেই, তাদের দেখানো পথে, তাদের যে বুক ভরা সাহস, সেই সাহসের প্রতিফলনের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে আমাদের সমাজ ব্যবস্থা। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।